প্রেমিকাকে না পেয়ে 25 বছর বয়সেই আত্মহত্যা করার জন্য ঘুমের ঔষধ হাতে নিলাম। আজকে আমার প্রেমিকা রিমির বিয়ে। আজই আমি আত্মহত্যা করার জন্য ঘুমের ওষুধ খেয়ে নিলাম। তারপর আর কিছু মনে নেই আমার। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার মাথার কাছে মা আর পায়ের কাছে বাবা বসে আছে। পাশে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। আমার চোখ মেলা দেখেই মা কান্না করে দিল। বাবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। ডাক্তার এসে সব কিছু চেক করে বলল, এখন সব কিছু ঠিক আছে, আপনারা কথা বলতে পারেন। মা কান্না করতে করতে বলল, বাবা, আমাদের কথা কি তোর একটুও মনে হয়নি যে এত বড় ভুল সিদ্ধান্ত নিলি? বাবা কাছে এসে চোখের পানি আড়াল করে বলল, তোর 3 বছরের ভালোবাসার জন্য আমাদের 26 বছরের ভালোবাসা কি কোনো মূল্য নেই তোর কাছে? আমি তোর জন্মের আগে থেকে তোকে ভালোবাসি, যেদিন থেকে তুই তোর মায়ের পেটে এসেছিস। একটিবারও ভাবলি না আমাদের কথা, আমরা কিভাবে থাকব? বাবার শেষ কথাটা যেন ঘরের ভিতরে শীতল বাতাসটাকেও এক নিমেষে ভারী করে তুলল। ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে আমি শুধু ফ্যালফ্যাল করে চেপে রাখা গলার শব্দ শোনার চেষ্টা করছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। জিভটা একেবারে শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে। বুকের ভিতরটা কেমন যেন খালি আর ফাঁকা লাগছিল। হাসপাতালে ওই সাদা দেয়ালগুলোর মাঝে মা বাবার মুখের দিকে তাকানোর মতো সাহস বা শক্তি কোনোটাই আমার ছিল না। আমার বন্ধু তন্ময় এগিয়ে এসে মা আর বাবার কাঁধে হাত রাখল। নরম গলায় বলল, কাকা কাকি, ওর এখন মাত্র জ্ঞান ফিরে পেয়েছে। ডাক্তার বললেন বেশি চাপ না দিতে। আপনারা একটু বাইরে গিয়ে বসুন, আমি ওকে একটু সামলাচ্ছি। মা আমার মুখটা 2 হাতে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দিলেন। মায়ের চোখের গরম জল আমার কপালে এসে পড়ল। তারপর বাবা মায়ের হাত ধরে আস্তে আস্তে ঘরের বাইরে নিয়ে গেলেন। দরজার দিকে যাওয়ার সময় বাবার পিঠটা কেমন যেন ঝুঁকি পড়া দেখাচ্ছিল। মাত্র 24 ঘন্টার ব্যবধানে একটা মানুষ যে এতটা ভেঙে পড়তে পারে তা না দেখলে বিশ্বাস হতো না। কক্ষটা ফাঁকা হতেই তন্ময় একটা চেয়ার টেনে এনে আমার মাথার কাছে বসল। ওর চোখে কোনো রাগ ছিল না, ছিল চরম বিরক্তি আর হাহাকার। কি করতে চেয়েছিলি বলতো? তন্ময় খুব নিচু গলায় বলল, তুই ভাবছিলি তুই মরে গেলে রিমি তোর জন্য সারা জীবন কাঁদবে? ও এখন শ্বশুরবাড়িতে হাসি মুখে বসে আছে, আর তোর মা বাবা কাল রাত থেকে হাসপাতালে কান্না করে এখন পর্যন্ত 1 ফোঁটা জলও মুখে দেননি। তুই যাদের জন্য জীবন দিতে গেলি তারা তোর মৃত্যুর খবর শুনলেও হয়তো আফসোস করতো না, আরও খুশি হতো। তন্ময়ের কথাগুলো বুকের ভিতরে বিষাক্ত তীরের মতো বিচ্ছিল। রিমির নামটা শুনতেই বন্ধ চোখের কোণ দিয়ে আবারও নোনাচল গড়িয়ে পড়ল। 3টি বছর ওর পিছনে নিজের সবটুকু দিয়েছিলাম, কত প্রতিশ্রুতি, কত রাত জেগে ভবিষ্যৎ সাজানো, আর শেষ পর্যন্ত বাবার ঠিক করা এক বিত্তশালী ছেলের সাথে 1 সপ্তাহের কথায় রাজি হয়ে গেল। একটাবারও আমার কথা ভাবলো না। আমি বাঁচতে চাইনি রে তন্ময়। অনেক কষ্টে খসখসে গলায় ফুসফুসের পুরো শক্তি দিয়ে শব্দ বের করলাম, আমি সইতে পারছিলাম না। সইতে পারছিল না বলে নিজেকে শেষ করে দিবি? তন্ময় শক্ত গলায় বলল, আজ যদি তুই মরে যেতিস, তোর বাবা কাল সকালে তোর লাশটা নিয়ে বাড়ি ফিরতেন, আর রিমি কাল সকালে ওর বরের সাথে নতুন জীবন শুরু করত। এই তোর ভালোবাসার হিসাব? তোর মা বাবার 26 বছরের প্রতিপালন, কষ্ট, স্বপ্ন সব জিরো করে দিলে 3 বছরের একটা সম্পর্কের জন্য? ডাক্তার আবার ভিতরে এলেন, হাতে একটা ফাইল। আমার স্যালাইনের বোতলটা পরীক্ষা করে বললেন, পাকস্থলী ওয়াশ করা হয়েছে ঠিক সময়ে, তাই বড় কোনো বিপদ হয়নি। কিন্তু পেশেন্টের মানসিকভাবে সুস্থ হওয়াটা এখন সবচেয়ে জরুরি। কাল সকালের মধ্যে আমরা ছেড়ে দিতে পারবো, তবে বাড়িতে খুব সাবধানে রাখবেন। ডাক্তার চলে যাওয়ার পর তন্ময় আমাকে সোজা হয়ে বসতে সাহায্য করল। মাথার পিছনের বালিশটা ঠিক করে দিল। আমি দেয়ালে পিঠ ঠেকেই বসলাম। জানালা বাইরে তাকালাম। সেখানে গাড়ি ঘোড়া চলছে, মানুষ নিজেদের কাছে ছুটছে, বিশ্ব সংসার নিজেদের নিয়মে চলছে। কারো ভালোবাসা পূর্ণ না হওয়াতে বা কেউ মরে যেতে চাইলেও এই পৃথিবীর কিচ্ছু যায় আসে না। থেমে থাকে শুধু সেই মানুষগুলোর জীবন যারা সত্যি ভালোবাসে, যেমন আমার মা আর বাবা।
বিকালের দিকে স্যালাইনের শেষ ফোঁটাটা পড়ে যাওয়ার পর শরীরটা একটু স্বাভাবিক মনে হলো। হাত পায়ের অবশ ভাবটা কম ছিল, কিন্তু মনের ভিতর একটা তীব্র আগুন জ্বলতে শুরু করছিল। নিজের এই বোকামি আর চরম স্বার্থপরতার জন্য নিজের উপরই প্রচণ্ড ঘৃণা হচ্ছিল। আমি রিমির জন্য মরতে গেছিলাম, অথচ যে মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, যাদের পুরো পৃথিবীটাই আমি, তাদের হাসি মুখে শেষ করে দিতে চেয়েছিলাম। তন্ময় আবার ঘরে ঢুকতেই আমি ওর দিকে তাকালাম। আমার চোখের পানি তখন শুকিয়ে গেছে। সেখানে এখন এক অদ্ভুত কঠিন অনুভূতি জায়গা করে নিয়েছে। তন্ময়, আমার কণ্ঠস্বর এখন আর ভাঙ্গা শোনালো না, স্পষ্ট আর নিরেট শোনাচ্ছিল। বল। তন্ময় একটু অবাক হয়ে তাকালো। আমার ফোনটা কোথায়? তোর ফোন তো বন্ধ করা আছে, অন কর। তন্ময় পকেট থেকে ফোন বের করে অন করলো। স্ক্রিনে রিমির কয়েকটা মেসেজ ভেসে উঠল। সবগুলোতেই সেই চেনা নাটকীয়তা আর অপরাধবোধ ঢাকার চেষ্টা। শেষ মেসেজটা ছিল, আমাকে ক্ষমা করে দিও, আমি বাবার অবাধ্য হতে পারলাম না, ভালো থেকো। আমি মেসেজটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। ফোনের স্ক্রিনটা বন্ধ করে তন্ময়ের হাতে ফেরত দিলাম। তারপর সরাসরি তন্ময়ের চোখের দিকে তাকিয়ে বললাম, বাড়ি গিয়ে একটা কাজ করতে হবে। কি কাজ? তন্ময় ভুরুকুসকে জিজ্ঞেস করলো। আমার জন্য মেয়ে দেখবি, পাত্রী খুঁজবি। তন্ময় চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। মনে হলো সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তুই কি বলছিস এসব? মাত্র কয়েক ঘন্টা হলো তোকে আইসিইউ থেকে আনা হলো। আমি বেড থেকে পা দুটো নিচে নামালাম। হাঁটুতে এখনও জ্বর কম, তাও সোজা হয়ে দাঁড়ালাম। আমি ঠিক বলছি। আমার চোখে তখন কোনো দ্বিধা ছিল না। যে ভালোবাসার জন্য মা বাবার ভালোবাসাকে অপমান করেছি, সেই চ্যাপ্টার আমি এখানেই শেষ করলাম। রিমি বিয়ে করে সুখে থাকতে চেয়েছে তো থাকুক, আমিও বিয়ে করব, আর এমনভাবে জীবনটা গুছাবো যেন আমার মা বাবার মুখের এই কষ্টটা আমি সারা জীবনের মতো মুছে দিতে পারি। তুই শুধু মেয়ে দেখা শুরু কর। বিয়ে করে রিমিকে যদি জেলাস ফিল করাতে না পারি তখন বলিস। আমার কথা দৃঢ়তা দেখে তন্ময় একদম চুপ হয়ে গেল। ও দরজার দিকে আস্তে আস্তে হেঁটে গিয়ে দরজাটা খুলে দিল। বাইরে মা আর বাবা অধীর আগ্রহে দাঁড়িয়েছিলেন। আমি দরজার দিকে পা বাড়ালাম। বাবার দিকে তাকিয়ে আমি আর একটা শব্দ উচ্চারণ করতে পারলাম না। ঘরের দরজা পেরিয়ে বাইরে আসতেই হাঁটু দুটো আবার কেঁপে উঠছিল, কিন্তু এবার আর পড়ে যেতে দিলাম না নিজেকে। দেয়াল ধরে সোজা হয়ে দাঁড়ালাম। মা তড়িঘড়ি করে এসে আমার হাতটা চেপে ধরলেন। মায়ের হাতের তালুটা প্রচণ্ড ঠান্ডা। বাবা, একটু আস্তে হাঁটো, এখনও তো পুরো সুস্থ হসনি। মায়ের কণ্ঠে এখনও সেই আকুলতা, সেই এক ধরনের অপরাধবোধ, যেন ভুলটা আমি নয়, উনিই করেছেন। আমি মায়ের দিকে তাকালাম। চোখ দুটো লাল, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। বাবা একটু দূরে দাঁড়িয়েছিলেন। পরনের শার্টটা কুঁচকে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো। এই মানুষটা কখনো নিজের কাজ ফেলে 1 ঘন্টার জন্য কোথাও বসেন না, অথচ আজ 24 ঘন্টা ধরে একটা হাসপাতালের কেবিনের সামনে নির্ঘুম রাত কাটিয়েছেন, শুধু আমার এক মুহূর্তের বোকামির জন্য। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পুরো রাস্তাটা গাড়িতে কেউ কোনো কথা বলেনি। জানালা কাছ নামিয়ে বাইরে তাকিয়েছিলাম। শহরের পথঘাট একই রকম আছে। মোড়ের চা দোকানে চেনা মুখগুলো আড্ডা দিচ্ছে, রিক্সাওয়ালাদের হাঁক ডাক চলছে। ট্রাফিক সিগন্যালে আগের মতোই গাড়ি আটকে আছে। আমার মরে যাওয়া বা বেঁচে থাকায় এই পুরো পৃথিবীর এক রত্তিও কিছু যায় আসেনি। থমকে গিয়েছিল শুধু আমার দুটো মানুষের পৃথিবী। বাড়িতে পা দেওয়ার পর ঘরটা কেমন যেন অচেনা লাগলো। নিজের ঘরের বিছানায় এসে বসতেই চোখ গেল দেয়ালের কোণে টানানো ঘড়িটার দিকে। বিকেল 5টা বাজে। ঠিক এই সময়টাতে রিমি আর ওর বর হয়তো বিয়ের পরের কোনো অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, হয়তো নিজেদের ছবি তুলছে, ভবিষ্যতের গল্প করছে। আমার মনে হওয়ার কথা ছিল বুকের ভিতর কোনো কিছু দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু অবাক হয়ে দেখলাম আমার ভিতরে তেমন কিছুই হচ্ছে না। একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। আর তার চেয়ে বড় কথা, তীব্র একটা অসারতা। তন্ময় আমার পাশে এসে বসলো। মা ট্রেতে করে গরম দুধ আর 2টো বিস্কুট এনে টেবিলের উপর রাখলেন। একটু খেয়ে নে বাবা, সকাল থেকে তো পেটে কিছু পড়েনি। মা আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন। আমি চুপচাপ গ্লাসটা হাতে নিলাম। মায়ের চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো
এই মানুষগুলোর কাছে আমার একটাই ঋণ আছে, আর তা হলো আবার আগের মতো বেঁচে থাকা। মা ঘর থেকে বের হয়ে যেতেই তন্ময় আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকালো। তুই হাসপাতালে যা যা বলেছিলি, ওটা কি শুধু রাগের মাথায় বলা, নাকি সত্যি ভেবেচিন্তে বলছিস? আমি কোনো রাগের মাথায় কিছু বলিনি তন্ময়। গ্লাসটা টেবিলে রেখে বেশ পরিষ্কার কণ্ঠে বললাম, আমি শুধু আমার বাবা মার হাসি মুখ ফেরত চাই। রিমিকে জেলাস ফিল করানোর জন্য আরেকটা মেয়ের জীবন নিয়ে সিনেমিনি খেলবি? তন্ময় সোজা প্রশ্নটা করল। ওর গলায় স্পষ্ট বিরক্তি। কাউকে প্রতিশোধ দেখানোর জন্য বিয়ে করা কোনো ম্যাচিওর সিদ্ধান্ত না শাহেদ। তুই ভেবেছিস অন্য কাউকে হুট করে ঘরে এনে সুখে থাকবি, আর রিমি তাদেরকে হিংসায় চলবে? এত সহজ না জীবন। তন্ময়ের কথাটা আমার কানে হাতুড়ির মতো লাগলো। কথাটার মধ্যে কোনো আড়ম্বর নেই, কিন্তু রূঢ় সত্য লুকিয়ে আছে। সত্যি তো, আমি রিমির উপর রাগ করে এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি যেখানে আরেকটা নিরপরাধ মানুষের জীবন জড়িয়ে যাবে। কাউকে ছোট করতে গিয়ে নিজে আরেকটা ভুল করার কোনো মানে হয় না। আমি একটা গভীর শ্বাস নিলাম। তুই ঠিকই বলেছিস, রিমিকে কিছু দেখানোর জন্য নয়, আমি নিজের জন্যই জীবনটা বদলাতে চাই। তবে তার আগে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি যে কাজটা মাঝপথে ছেড়ে দিয়েছিলাম সেটা আবার শুরু করব। পরদিন সকাল থেকে আমি নিজেকে বদলাতে শুরু করলাম। আবেগ দিয়ে জীবন চলে না, চলে কঠিন বাস্তবে। আমার একটা ছোট্ট আইটি ফার্ম খোলার পরিকল্পনা ছিল, যা রিমির সাথে ঝগড়া আর মানসিক অস্থিরতার কারণে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল। বাবা তার জীবনের জমানো মূলধনের একটা বড় অংশ আমার সেই কাজের জন্য তুলে রেখেছিলেন। আমি আবার টেবিলে বসলাম, ল্যাপটপ অন করলাম। বিগত কয়েক মাসের অগোছালো ফাইলগুলো একটা একটা করে গুছাতে লাগলাম। রাতে মা যখন ঘরে খাবার নিয়ে এলেন, তখন আমাকে কম্পিউটারের সামনে কাজ করতে দেখে মায়ের চোখে এক ধরনের স্বস্তি ফুটে উঠল। বাবা দরজার পাশে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিছু বললেন না, শুধু একটা তৃপ্তির হাসি এসে আবার নিজের ঘরে চলে গেলেন। ওই একটা হাসির দাম আমার কাছে পৃথিবীর সব ভালোবাসার চেয়ে অনেক বেশি মনে হলো। পরের 2 বছর আমার জীবন থেকে কিভাবে কেটে গেল আমি নিজেও টের পাইনি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুধু কাজ, নতুন ক্লায়েন্টদের সাথে মিটিং আর প্রজেক্ট জমা দেওয়া। নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলেছিলাম যে অতীত নিয়ে ভাবার বা পুরনো স্মৃতি হাতড়ানোর কোনো অবসরই ছিল না। তন্ময় সবসময় পাশে ছিল। কাজের পাশাপাশি আমরা ব্যবসার পরিধি বাড়ালাম। ছোট্ট একটা ঘর থেকে শুরু করা ফার্মটা এখন নিজস্ব একটা অফিসে রূপ নিয়েছে। 4 জন নতুন ছেলেও কাজের যোগ দিয়েছে। 2 বছরের মধ্যে অর্থনৈতিকভাবে আমি নিজেকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করালাম, যেখানে দাঁড়িয়ে বাবা আজ আর বাজারের খরচের হিসাব করতে গিয়ে কপালে ভাঁজ ফেলেন না। একদিন সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফিরতেই মা আমাকে ড্রয়িং রুমে ডেকে বসালেন। বাবার হাতে একটা মিষ্টির প্যাকেট। কী ব্যাপার, কোনো বিশেষ দিন নাকি আজ? আমি হেসে জিজ্ঞেস করলাম। বাবা গলার চশমাটা নাকে তুলে বললেন, তোর মা তোর জন্য একটা মেয়ে দেখেছে। আমাদের পরিচিত এক শিক্ষকের মেয়ে, খুব শান্ত লক্ষ্মী একটা মেয়ে। মা আমার হাতের উপর হাত রেখে বললেন, আমরা ওর বাড়িতে গিয়েছিলাম, আমাদের খুব পছন্দ হয়েছে। তুই যদি বলিস এবার তোর একটা গতি করি। বয়স তো 27 পার হলো। আমি মায়ের দিকে তাকালাম। 2 বছর আগের সেই ভয়ার্ত কান্না ভেজা চোখ দুটোর জায়গায় আজ এক পরম প্রাপ্তির আনন্দ ফুটে উঠেছে। আমি জানি মা বাবা আমার জন্য এমন কাউকেই বেছে নেবেন যিনি এই পরিবারের মায়াটুকু বুঝবেন। তোমরা যা ভালো মনে করো মা, আমার কোনো আপত্তি নেই। আমি সোজা কথায় জানিয়ে দিলাম। কয়েক মাস পরেই সাদামাটা আয়োজনে আমাদের বিয়েটা হয়ে গেল। মেয়েটার নাম নাবিলা। রূপকথার কোনো পরীর মতো সৌন্দর্য নয়, কিন্তু ওর চোখের মধ্যে একটা অদ্ভুত পরিচ্ছন্নতা আর স্থিরতা ছিল। বিয়ের পরদিনই নাবিলা যেভাবে খুব সহজে আমার মায়ের সাথে রান্নাঘরে কাজ গুছিয়ে নিল আর বাবার ওষুধের হিসাবটা নিজের হাতে তুলে নিল, তা দেখে আমার মনে হলো সংসার হয়তো একেই বলে। কোনো অতিরিক্ত নাটক নেই, কোনো বড় বড় প্রতিশ্রুতির পসরা নেই, আছে শুধু নিঃশব্দে এক ছাদের নিচে একে অপরকে আগলে রাখার তাগিদ। একদিন অফিসের কাজ শেষ করে ফেরার পথে একটা শপিং মলের সামনে জ্যামে গাড়ি আটকে গেল। হঠাৎ ফুটপাত ধরে হেঁটে যাওয়া একটা দম্পতির দিকে চোখ পড়ল। মেয়েটা রিমি, পরনে সাধারণ একটা সুতি শাড়ি, চুলগুলো বাঁধাই করা। পাশে ওর বর, হাতে বাজারে 2টো প্লাস্টিকের ব্যাগ। রিমির চেহারায় সে আগের চঞ্চলতা নেই, কিছুটা ক্লান্তি আর বয়সের ছাপ স্পষ্ট।
ওরা নিজেদের মতো রাস্তা পার হয়ে চলে গেল। আমি জানালা বাইরে তাকিয়ে রিমির চলে যাওয়া দেখলাম। অদ্ভুত ব্যাপার হলো, আমার বুকটা একবারের জন্য কেঁপে উঠল না। কোনো রাগ, কোনো ক্ষোভ বা প্রতিশোধের অনুভূতি কিচ্ছু হলো না। আমি বুঝতে পারলাম জীবন কত সহজ আর সুন্দর হতে পারে যদি মানুষ সঠিক সময়ে নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে শেখে। রিমি ওর জীবনে নিজের মতো করে বেঁচে আছে, আর আমি আমার সুসংগঠিত বাস্তবে। বাড়ি ফিরে ঘরে ঢুকতে দেখি নাবিলা টেবিল গুছিয়ে রাখছে। মা আর বাবা হাসি মুখে টিভি দেখছেন। আমাকে দেখে নাবিলা এক গ্লাস পানি এনে এগিয়ে দিল। আমি গ্লাসটা হাতে নিয়ে ভাবলাম, সেদিন যদি আমি ঘুমের ওষুধগুলো খেয়ে সত্যিই চলে যেতাম, তবে এই সুন্দর সন্ধ্যাটা দেখা হতো না। মা বাবার এই ভরসার হাসিটা চিরতরে হারিয়ে যেত। 25 বছর বয়সে যে জীবনটাকে মনে হয়েছিল সব শেষ, 27 বছর বয়সে এসে মনে হচ্ছে জীবন তো সবে মাত্র শুরু হলো। কারোর জন্য নিজেকে শেষ করে দেওয়াটা প্রেম নয়, চরম স্বার্থপরতা। যে ছেড়ে যাওয়ার সে ঠিকই চলে যায়, কিন্তু যারা পিছনে পড়ে থাকে, সেই জন্মদাতা মা বাবার চোখের পানি আর সারা জীবনের আফসোস মুছে দেওয়ার দায়ভার অন্য কারো নয়, নিজেরই। বেঁচে থেকে নিজেকে সফল করে তোলাই হলো জীবনের সবচেয়ে বড় জয়। প্রিয় বন্ধুরা, আমি মন থেকে কিছু কথা আপনাদের বলছি। জীবনের দৈর্ঘ্য কত বড় হবে তা হয়তো আমাদের হাতে নেই, কিন্তু জীবনের গভীরতা কতটা হবে তা সম্পূর্ণ আমাদের হাতে। 2 থেকে 3 বছরের একটা সম্পর্কের বিচ্ছেদ কখনোই জন্মদাতা মা বাবার 24 থেকে 25 বছরের নিঃস্বার্থ ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। ভালোবাসা কখনো জীবন কেড়ে নেয় না। যে সম্পর্ক আপনাকে নিজের অস্তিত্ব শেষ করে দিতে বাধ্য করে, তা ভালোবাসাই নয়, এটার মোহ। কারো চলে যাওয়ায় জীবন থেমে থাকে না। পৃথিবী তার নিজস্ব নিয়মে ঘোরে। সাময়িক আবেগের বশে এমন ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজের মা বাবার ফ্যাকাশে মুখের দিকে তাকান। পৃথিবীতে রিমিদের অভাব হবে না, কিন্তু আপনার মা বাবার জন্য আপনি একজনই। নিজের জীবনকে ভালোবাসুন, মা বাবার স্বপ্নের দায়িত্ব নিন। প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বড় উপায়ের নামই হলো সফল হয়ে বেঁচে থাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।